আপনার আয়োজনের জন্য। আসলে টপিকটা হলো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ফর পাবলিক মানি, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। আমার মনে হয় যেহেতু এটা ওয়েবিনার ফর কানেক্টেড স্টুডেন্টও আছে, প্রথমে আমাদের মনে হয় বেসিক ফ্রেমওয়ার্কটা নিয়ে যদি কয়েকটা মিনিট আমি কথা বলি। পাবলিক মানির কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কটা কিভাবে ডিজাইন করা আছে, আমাদের ফোরফাদাররা, আমাদের ফ্রেমার অফ কনস্টিটিউশন, ফ্রেমাররা কনস্টিটিউশনের, ওনারা কিভাবে ডিজাইন করেছেন এই অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কটাকে, এটা মনে হয় একটা ডিসকাশন কিছুটা ব্রিফলি হলেও হওয়া উচিত। কারণ এই ফ্রেমওয়ার্কটা যদি প্রথমে আমরা স্ট্রাকচারালি বুঝে থাকি, তাইলে পরবর্তী পর্যায়ে যে আপনারা যে সমস্ত প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টের কথা যেগুলো আসছে আমাদের বিভিন্ন জনের বক্তায়, ডক্টর নাজনীন বলেছেন, মোহাম্মদ রশিদ সাহেব বলেছেন, ব্যারিস্টার মাসুম বলেছেন, তাহলে ওই ফ্রেমওয়ার্কের এগেইনস্টে কোন জায়গায় আমাদের সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোকে একটা অ্যাপ্রিসিয়েশনটা আমাদের সবার দরকার। এবং এতে আমাদের একটা মানে অ্যাওয়ারনেস, সিটিজেন্স অ্যাওয়ারনেস বলি, সিভিল সোসাইটি অ্যাওয়ারনেস বলি, আর ইভেন রিসার্চারের অ্যাওয়ারনেস বলি, ইকোনমিস্টের অ্যাওয়ারনেস বলি, এই অ্যাওয়ারনেসটাও কিন্তু একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের সাথে লিঙ্ক করে করলে আমার মনে হয় এটা মোর প্রোডাক্টিভ হবে এবং মোর ফোকাসড হবে। আসলে ব্যারিস্টার মাসুম যেটা বলছে, এটা একটা ইকোসিস্টেম। আমরা যদি বাংলাদেশের কনস্টিটিউশনে আমাদের ফ্রেমওয়ার্কদের কন্ট্রিবিউশন দেখি, টোটাল কনস্টিটিউশনের এই স্কিমের মধ্যে টোটাল মাদার লতে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর গভর্নেন্স দেওয়া আছে, তার মধ্যে পাবলিক মানি অ্যাকাউন্টেবল ওয়েতে ম্যানেজ করার জন্য ফ্রেমওয়ার্কটা অনেক স্ট্রং এবং ভেরি পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। ইভেন ইন দ্য কনটেক্সট অফ, যদি আমার নেবারিং কান্ট্রিও বলি বা মেনি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, যে সমস্ত পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা পাবলিক মানি ম্যানেজমেন্টের বিষয় পার্লামেন্টের আইন দ্বারা নির্ধারিত হবে, এরকম অপশন দিয়ে অনেক দেশের সংবিধান ছেড়ে দিয়েছে। আমাদের সংবিধান প্রণেতারা, ওনারা কিন্তু এত ফারসাইটেড, অনেক কিছু মাদার লতেই এটার প্রভিশন করেছে, যাতে সাবসিকুয়েন্টলি ফর এনি রিজনস এর মধ্যে মডিফিকেশন গুলা কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্ট গ্রুপ এটাকে কোন রকমের হ্যাম্পার করতে না পারে বা ডেভিয়েট করতে না পারে। এইটা ফ্রেমওয়ার্কটা কিভাবে দিয়েছে, এটা আমার মনে হয় একবারে ব্রিফলি আমি আপনাদের একটু বলে দিতে পারি। এটা অবশ্য ডক্টর নাজনীনদের টার্মিনোলজিটাই এটা একটু বলি, ওনাদের ইকোনমিস্টের টার্মিনোলজি, এক্স এন্টি এক্স পোস্ট, এটা ওনারা বলেন। কনস্টিটিউশনের মধ্যে কিন্তু টোটাল এক্স এন্টি এন্ড এক্স পোস্টের এই অ্যাকাউন্টেবিলিটি ফর পাবলিক মানি দেওয়া আছে, বোথ ফর রিসিট, বরোয়িং, এক্সপেন্ডিচার, including even quality of expenditure. যেটা উনি বলছিলেন quality of expenditure, even quality expenditure maintain করার জন্য accountable ওয়েতে এটার জন্য একটা accountability framework the mother law-তে দেওয়া আছে। Definitely second part of the discussion হইতে পারে যে mother law-তে যা আছে তা ওয়ার্ক করছে কিনা। আমি মনে করি যে mother law-তে যা আছে তা ওয়ার্ক করার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে, এবং এই কাজ করার জন্য যে অ্যাওয়ারনেস দরকার, সব ইকোসিস্টেমে যারা প্লেয়ার আছে, যারা অ্যাক্টিভ প্লেয়ার্স, যারা ইভেন অ্যাডভোকেসিতে আছেন, সিটিজেন্সে রিপ্রেজেন্ট করছেন, সবারই একটা এই অ্যাওয়ারনেসের বেসিসে ফার্দার কোন কোন জায়গায় ইকোসিস্টেমের কোন ইনস্টিটিউশনে কোন রকমের ইন্টারভেনশন করলে এটার পজিটিভ আউটকাম আরো বেশি ভালো পাওয়া যাবে। তো আমি এখন ফ্রেমওয়ার্কটা বলতে গিয়ে আপনাদের এক্স এন্টি কথাটা বলি আগে, যেটা আমি এক্সাম্পল বলতে পারি, সাউথ আফ্রিকা একটা এক্সাম্পল হতে পারে, বা এরকম অনেক দেশে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাক্ট দিয়ে যেগুলা নির্ধারিত হয়, অর্থাৎ প্রাইমারি লেজিসলেশন অ্যাক্ট অফ দি পার্লামেন্ট, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনের যেই ডক্টর ইশতিয়াক যেটা বলছেন যে 82 থেকে 92 পর্যন্ত যে আর্টিকেল গুলা দেওয়া আছে, পরিষ্কার ভাবে মানি রেজ করা, মানি স্পেন্ডিং উইদাউট ইন্টারভেনশন অফ দি পার্লামেন্ট,
অর্থাৎ পার্লামেন্টের ভোটিং প্রসেস ছাড়া নো সিঙ্গেল ফান্ডিং অফ দি ট্যাক্স রেভিনিউ রেজও করা যাবে না, নো সিঙ্গেল ফান্ডিং অফ দি borrowing and tax revenue স্পেন্ড করা যাবে না। এবং মোর ওভার এই স্পেন্ডিং ও অ্যালোকেটিভ যেটা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি সেক্টর ওয়াইজ কোন সেক্টর প্রায়োরিটি পাবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পার্লামেন্টে ভোটিং প্রসেসের মাধ্যমেই কিন্তু ফাইনাল হয়। এইটা হলো এক্স এন্টিতে আপনি রেভিনিউ রেজ করা, এক্সপেন্ডিচার অ্যাপ্রুভ করা, কোন সেক্টর প্রায়োরিটি সেক্টর বেসড অন দি 5-year প্ল্যান অর স্ট্র্যাটেজিক প্ল্যান, এগুলোর সাথে সঙ্গতিপূর্ণভাবে পার্লামেন্টের ডিমান্ড ফর গ্রান্ট প্লেস হয়, বাজেট প্লেস হয় এবং বাজেট ডিসকাশন হয়, ডিবেট হয়। আমি এগুলা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কথা বলছি। এবং আফটার ডিবেট পার্লামেন্ট ক্যান অ্যাপ্রুভ ফুল অ্যামাউন্ট sought by the government, or even there can be disapproval of policy, there can be token cut, there can be economy cut. All these provisions are there in the framework. Either constitution আছে অথবা rules of procedure of the parliament আছে, অর্থাৎ ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো গলদ নেই। এক্স এন্টি অ্যাপ্রুভাল প্রসেস এই টোটাল স্ক্রুটিনাইজ প্রসেসের মাধ্যমে যাচ্ছে। আরেকটা বিষয় আমাদের এখানে পাসিং রিমার্ক হিসেবে আমার বলা দরকার, আমরা এই যে আসলেই আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ডাইরেক্ট ফ্র্যাঞ্চাইজ বাট ডেমোক্রেসি ইজ রিপ্রেজেন্টেটিভ। Peoples are not straight voting for public money. People's representative are voting. In that context, পুরো পার্লামেন্ট কিন্তু fiduciary responsibility, it's a trust. Again, Parliament is a bigger trust, bigger fiduciary responsibility, is near to the people's heart. But Parliament to our যখন executive কে এই ট্যাক্স রেজ করার অথরিটি দিচ্ছে বাই ল, পাসিং ল এন্ড এক্সপেন্ডিচারের বাজেট অ্যাপ্রুভ করছে বাই অ্যাপ্রুভিং ইচ মিনিস্ট্রিজ বাজেট, এক্সিকিউটিভ আবার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি exercise করছে on behalf of the parliament. So to say, it's a people's to parliament, parliament to executive. এখন throughout the year আমাদের constitutional ফ্রেমওয়ার্কে throughout the year কোনো পার্লামেন্ট ফিডব্যাকের কোনো ব্যবস্থা রেখেছে কিনা আপনাদের আমি জানাচ্ছি। কনস্টিটিউশনের এই ফ্রেমওয়ার্কের স্পিরিট থেকে রুলস অফ প্রসিডিউরে একটা এস্টিমেট কমিটি আছে, পার্লামেন্ট স্ট্যান্ডিং এস্টিমেট কমিটি। ইফ ইউ লুক এট দি রুলস অফ প্রসিডিউর, তার টার্মস অফ রেফারেন্স যদি দেখেন, দিস কমিটি হ্যাজ গট দ্য অথরিটি throughout the year, they can check, recheck the performance of the individual ministry, whether they are doing the job the right way, এবং পার্লামেন্ট যে জন্য বাজেট দিয়েছে, যে পারপাসে দিয়েছে, উইথ এফিসিয়েন্সি এন্ড ইকোনমি তারা খরচ করছে কিনা, এই স্ট্যান্ডিং কমিটি ইজ দেয়ার। এবং আপনাদের জানাচ্ছি ফ্রেমওয়ার্ক এত স্ট্রং, ওই এস্টিমেট কমিটি, অনেকগুলো কমিটিতে কিন্তু মিনিস্টার মেম্বার থাকতে পারে, এই এস্টিমেট কমিটিতে কোনো মিনিস্টার মেম্বার থাকতে পারবে না। আমাদের ফ্রেমওয়ার্করা এইভাবে ব্যবস্থা করেছে উইথ দ্যাট স্পিরিট, দ্যাট অ্যাকাউন্টেবিলিটিতে মিনিস্টার যাতে পড়ে। এই এস্টিমেট কমিটি কিন্তু ইন ইয়ার মনিটরিং এর জন্য আছে। ডেফিনেটলি আমি আগেই বলেছি, আমি আপনাদের পাবলিক অ্যাকাউন্টেবিলিটির অফ পাবলিক মানির ফ্রেমওয়ার্কটা বলছি, এতে আপনাদের আসলে অ্যাওয়ারনেসটা যেটা আমাদের এখন করতে হবে, তাই বোঝা যাচ্ছে আমাদের এস্টিমেট কমিটিকে আরো স্ট্রেনথেন করতে হবে, আরো ফার্দার করার ব্যবস্থা করতে হবে। করতে গেলে কি করতে হবে আমি মনে হয় শেষের দিকে একটু করে মানে আমার আইডিয়াটা বলবো। দেন আসেন ex ante before year starts, without approval of the parliament, without grant of the vote by the parliament, কোনো মানি রেজ করা যাবে না, কোনো মানি খরচ করা যাবে না, এবং খরচটাও যে পারপাসে অ্যাপ্রুভ করা হয়েছে তার বাইরে করা যাবে না। এই প্রভিশন কিন্তু আমাদের মাদার লতে ফ্রেমওয়ার্কে দেওয়া আছে, যেটা অনেক দেশে, আমি আবার রিপিট করছি, অনেক দেশে এটা মাদার লতে নাই, এটা প্রাইমারি লেজিসলেশন দিয়ে কন্ট্রোল করা, যেটা অ্যামেন্ডেবল বাই এনি গভর্নমেন্ট অফ দ্য ডে।
আমাদের কিন্তু এটা মাদার লতে প্রভিশন আছে, সাচ এ ফার সাইটেড প্রভিশন করেছে আমাদের আমাদের কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন। এখন আসেন এক্স পোস্ট। থ্রুআউট দি ইয়ার বাজেট এক্সপেন্ডিচার হলো, এই এক্সপেন্ডিচার যখন হচ্ছে, আমি টকিং অ্যাবাউট দি মিনিস্ট্রি, ডিভিশনস এন্ড ডিপার্টমেন্ট, স্টেট ওন এন্টারপ্রাইজ গুলোকে আমি একটু বাইরে রাখছি, কারণ ওইটার একটু পিকুলিয়ারিটি আলাদা আছে, যেহেতু কমার্শিয়াল অ্যাক্টিভিটি আছে। আমার মনে হয় বেসিক ফ্রেমওয়ার্ক ফর পাবলিক সার্ভিস, নন মার্কেটেবল ডেলিভারি অফ নন মার্কেটেবল গুডস এন্ড সার্ভিসেস এর যে বাজেট, আমরা যে 5 লক্ষ কোটি টাকার বাজেট বলি, তার মধ্যে মানে সিগনিফিকেন্ট পোর্শনটা এর মধ্যেই পড়ে, এডুকেশন, হেলথ এন্ড অল দিস, বা ইনফ্রাস্ট্রাকচার ফর হেলথ এন্ড এডুকেশন, সেফটি নেটস, সোশ্যাল ট্রান্সফার, এগুলা, এটাই কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। এখন এই এক্সপেন্ডিচারের এখন আপনার কন্ট্রোল এনভায়রনমেন্ট within the executive, there are some control environment hierarchical আছে, ডেফিনেটলি এখানে অনেক ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার আছে, সেক্রেটারি টু দ্য মিনিস্ট্রি, তার আন্ডারে হেড অফ দি ডিপার্টমেন্টস এন্ড বিভিন্ন ডিপার্টমেন্ট খরচ করছে, এবং এই খরচের সাথে একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন, সরি পেমেন্ট যুক্ত আছে, এবং এটা অডিটর জেনারেলের সুপারভিশনে এখানে একটা পেমেন্ট অফিস, আমরা সো কল্ড এজি অফিস বলি, সিজিএ অফিস, এটা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, তার আন্ডারে মিনিস্ট্রি চিফ অ্যাকাউন্টস অফিস আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, তারা একটা বিফোর পেমেন্ট একটা চেক করে, কি অডিট যেটা, এর মাধ্যমে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, কাজ করছে কতটুকু, এটার জন্য আমি আগেই বলছি, কাজ করার জন্য অনেক আরো কাজ করতে হবে। তবে মামুনুর রশিদ সাহেব জানেন, এবং উনি অলরেডি দিয়েছেন, ইদানিং আমরা এখানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, টু ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা ব্র্যান্ড নেম দিয়েছি IPAS++। ডক্টর নাজনীনও হয়তো কিছুটা অ্যাওয়্যার আছে, কারণ নিশ্চয়ই ওনার বিয়ে দিয়েছে জন্য মাঝে মাঝে ডাটার জন্য এগুলা হয়তো এই নাম শুনেছেন, হয়তো হ্যাঁ, হয়তো তিনি পরে বলবেন যে শুনেছি, কিন্তু চাইলে অনেক সময় পাই না, এই কথাও আমার জানা আছে, চাইলে পাই না, ইটস এ ইটস এ ট্রানজিশন, এটা যে এই মুহূর্তে সবকিছু ডেভেলপ হয়ে গেছে তা না। এবং আপনারা শুনে নিশ্চয়ই এটা মানে প্লিজড হবেন যে আউট অফ 8 লাখ পেনশনার্স, ডক্টর নাজরিনকে আরো এটা আমি ভালোভাবে বলবো, 8 লাখ পেনশনার, অ্যাজ অফ টুডে অলমোস্ট 4 লাখ পেনশনার অন এ পার্টিকুলার ডে অফ এ মান্থ থ্রুআউট দি কান্ট্রি পেনশন ইলেকট্রনিক্যালি পেয়ে যাচ্ছে, এবং দে আর গেটিং টেক্সট মেসেজ। এটা মানে আপনি এরকমই ডেভেলপমেন্টও হচ্ছে, স্যালারি পেমেন্ট গুলো ইলেকট্রনিক হয়ে গেছে, এবং বাজেট ডিস্ট্রিবিউশন ইলেকট্রনিক। এখন nobody can pass any bill without having budget in the system, অর্থাৎ আগে যে বাজেট ছাড়া খরচ করে ফেলা যেত, এটা সম্ভব না। তাহলে বোঝা যাচ্ছে প্রগ্রেস আর দেয়ার, হিয়ার এন্ড দেয়ার প্রগ্রেস আর দেয়ার। হয়তো এটা কনসলিডেশনের সময় লাগছে, কনসলিডেশনের সময় কোন দেশে 3 দিন লাগলে কোন দেশে একটু 6 দিন লাগে, এটাও ইকোসিস্টেমের মানে সেন্সিটিভিটির উপর নির্ভর করে, হাউ ইজ অল দি ইকোসিস্টেমের সব প্লেয়ার কিভাবে বিহেভ করছে, এগুলোর উপর ডিপেন্ড করছে। আমার টাইম কিন্তু হয়ে গেলে ডক্টর ইশতিয়াক আমাকে রিমাইন্ড করবেন, 2 মিনিট আগে রিমাইন্ড করবেন। আচ্ছা, যেটা আমি এখন এক্স পোস্টে গিয়ে আপনার অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কটা কত চমৎকারভাবে আছে, আপনারা দেখেন, যতগুলো পার্লামেন্টের কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মিনিস্ট্রি, এই যে যেগুলো ডক্টর নাজরিন বলছেন, এগুলো কিন্তু দেখার তাদের ম্যান্ডেট দেওয়া আছে টার্মস অফ রেফারেন্সে। প্রত্যেক স্ট্যান্ডিং কমিটি they can see administrative efficiency, even feasibility গুলো হয়েছে কিনা, এগুলো কিন্তু দেখার তাদের টার্মস অফ রেফারেন্স ইজ দেয়ার, মানে কোনো কিছু নতুন করে কিছু আনার তেমন নাই, ইজ দেয়ার। এবং আপনি পার্লামেন্টে আপনি বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্করা কত ফার সাইটেড, আপনি যদি দেখেন, পার্লামেন্টারি কমিটিগুলো সব রুলস অফ প্রসিজিয়ার দিয়ে হয়, thinking about the importance of the public money accountability. Public Accounts Committee is the only committee, believe me, only committee which is mentioned in the constitution. অর্থাৎ যাতে গভর্নমেন্ট অফ দ্য ডে কোনো কারণে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নামক এই কমিটিকে যাতে হয়তো ফর সাম রিজন ডিলে করলো, এটা করতে না পারে, মাদার লতে এটা কিন্তু প্রভিশন করে দেওয়া আছে। এবং
এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও অন্য কমিটিতে আপনি ফাইন্যান্স কমিটি, এস্টিমেট কমিটি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কোনো মিনিস্টারকে মেম্বার হিসেবে রাখা যাবে না, চেয়ারম্যান তো রাখা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি কনস্টিটিউশনের ফ্রেমের স্পিরিটটা দেখেন, স্পিরিটের মধ্যে কিন্তু ইনবিল্ড করে দিয়েছে আপনার অ্যাকাউন্টেবিলিটির বিষয়গুলো, পাবলিক মানি অ্যাকাউন্টেবল ওয়েতে রেজ করা এবং এক্সপেন্ডিচার করা। তাহলে এখন আমি একটু করতে চাচ্ছি, আমাদের সময়ের সংক্ষিপ্ততা আছে, তো আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। তো আপনি কিছু অ্যাকাউন্টেবিলিটির কথা বললেন, আপনার পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে তার কার্যকলাপ এবং তার ইন্ডিপেন্ডেন্স নেশার কথা বললেন। তো আমাদের এখানে কোশ্চেন আসে স্বভাবতই যে এটা কতটুকু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ দিস কমিটিজ আর ফর্ম বেসিক্যালি বাই দি রুলিং পার্টি, যেখানে ডমিনেশন থাকে এবং গভর্নমেন্টের এমপিদের ডমিনেশন থাকে, যেখানে আপনার প্রিডমিনেন্ট রেসপন্সিবিলিটি একটা এক্সটার্নাল বডি হিসেবে গভর্নমেন্টের ফান্ডিং অডিট করা হয়। সেখানে এই যে ডমিনেশন অফ দি পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি ইন দ্য কমিটি, কতটুকু এটা আসলে বাস্তবে কাজ করতে পারে সফলভাবে নিউট্রালি, সেটা যদি একটু বলতেন। আর আরেকটা যেটা চলে আসছে আপনার কথা থেকে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটির জন্য যেটা প্রেশার গ্রুপ, যাদের বলা হয় যে থার্ড পার্টি অ্যাক্টিভিস্ট, যেমন এনজিও হতে পারে, মিডিয়া এবং সাধারণ মানুষ, জনগণ, তো এদের কাছে কতটুকু আসলে এই রিপোর্টগুলো অ্যাক্সেসিবল এবং বাংলাদেশের কনটেক্সটে কি পরিমাণ এই অ্যাক্টিভিস্টরা রোল প্লে করে, যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, এগুলো কি এখনই চাচ্ছেন কথা নাকি না পরে? আমরা আমাদের সময় শেষের দিকে আমাদের আরো আমরা যাব, আমি আপনাকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আমাদের অন্যান্য বক্তাদের যাব। জি, আমাদের সংক্ষিপ্ততা আছে। আচ্ছা, তো নিয়ে যাবেন। তাহলে এখন প্রথম কথা হলো গিয়ে আপনি ওই জায়গায় একটু, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন সাথে ওইটা বলে দিই, পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফিডারকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে অ্যাকাউন্টেবিলিটিতে তারা এজেন্ট হিসেবে কাজ করবে, দিস ইজ এক্স পোস্ট। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এক্স পোস্ট যে কাজ করবে, ওনাকে ফিট করার জন্যই আমাদের ফ্রেমার অফ দি কনস্টিটিউশনরা একটা কনস্টিটিউশনাল বডি তৈরি করেছে, সেটাই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বডি। এবং ব্যারিস্টার মাসুম রাইটলি বলেছে 152টা আর্টিকেলের মধ্যে 6টা আর্টিকেল এই অফিসের জন্য আলাদাভাবে প্রিজার্ভ করা হয়েছে। এবং আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এটা আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা খুবই দরকার। আপনি যখন সংবিধানে দেখবেন 12টা পার্ট আছে, তার মধ্যে এক্সিকিউটিভ একটা পার্ট আছে, লেজিসলেচার পার্ট আছে, জুডিশিয়ারি পার্ট আছে, হুইচ উই অল নো। এখন কারো কারো ধারণা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোথায় আছে। বিলিভ মি অর নট, আমাদের ফ্রেমাররা এত ফারসাইটেড, তারা এই 3 পার্টের মধ্যে ওনাকে কোথাও রাখেনি, ওনার জন্য আলাদা পার্ট রেখেছেন, সেপারেট পার্ট। এইটা দিয়ে বোঝা যায় আমাদের অ্যাকাউন্টেবিলিটি ফর পাবলিক মানি কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক যদি টপিকটাকে মাথায় নেন, তাহলে অডিটটাকেও ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি হিসেবে এক্সিকিউটিভের বাইরে, লেজিসলেচারের বাইরে এবং জুডিশিয়ারির বাইরে রেখেছে। এবং এনার রিপোর্টের উপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কাজ করবে। এখন আপনি যেটা বলছেন ওইখানে সরকারি দলেরই আছে, এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এখানে সরকারি আর অপোজিশন ইজ নট এন ইস্যু। ইস্যু হলো গিয়ে they are the people's representative. People's representative, whether from position and opposition, they are accountable fiduciary responsibility, their fiduciary responsibilities towards the people whom they are representing. তবে এইখানে একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। প্র্যাকটিসটা হলো গিয়ে ডেভেলপড কান্ট্রি ডেমোক্রেসি গুলাতে এবং মোস্ট অফ দি কান্ট্রিতে, ইনক্লুডিং আওয়ার নেইবারিং কান্ট্রি, তাদের এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয় অপোজিশন থেকে, এবং 15 মেম্বার ডিসাইডেড, তার মধ্যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ফ্রম দি অপোজিশন এবং পজিশনের মেম্বাররা আসেন। এবং স্পিরিট ওয়াইজ যদি চিন্তা করেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মেম্বার অফ পার্লামেন্ট যখন রিপ্রেজেন্ট করেন, they don't belong to any particular political party. That's the spirit. এখন আপনি বলবেন যে এই স্পিরিট কাজ করছে কিনা, ডেফিনেটলি ওইখানে আরো অনেক ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, ট্রেনিং এর ব্যাপার আছে, এডুকেশনের ব্যাপার আছে, ইভেন তাদের নলেজের জন্য ওইখানে সেক্রেটারিয়েট সেপারেট, ইভেন প্রফেশনাল লিঙ্কেজের ব্যাপার আছে, ইভেন BIDS ক্যান বি লাইনড আপ উইথ দি PSC অ্যান্ড এস্টিমেট কমিটি। এটা করার জন্য তাইলে
আমি তো PIDS, আমি ডক্টর নাজিনীকে বলছি না যে আপনি কালকে গিয়ে করবেন, মানে তারা ওইখান থেকে ডিমান্ড আসতে পারে, তাদেরকে লাইন আনা অর্থাৎ ডিফারেন্ট এই যে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার সম্পর্কে একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট দিবে, দ্যাট উইল ফিড ইনটু দি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এন্ড এস্টিমেট কমিটিস ডিসকাশন, এবং তাতে তারা মোর এনলাইটেন হবে, তারা গভর্নমেন্টকে ইয়ে করতে পারবে। তো ডক্টর ইশতিয়াকের প্রশ্নের উত্তর হলো গিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার, আপনি পজিশন না অপোজিশন, দ্যাটস নট দি ইস্যু হলো গিয়ে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। অ্যান্ড তবে কম্পোজিশনের সময় পজিশন আর অপোজিশন দুইটা থেকেই থাকে। বাংলাদেশেও আগে এই অনেক বছর ধরে এই আপনি ইন্টারেস্টিং ইনফরমেশন যে অপোজিশন থেকে চেয়ারম্যান হবে এইটার প্র্যাকটিস ছিল না। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস সংসদ যে অপোজিশনের একজনকেই এটার চেয়ারম্যান করা হয়েছে। এই হলো গিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ইয়ে। আর দুই নম্বর আরেকটা, জি প্লিজ, দুই নম্বর কি একটা বলছিলেন? 2 নম্বর কোশ্চেনটা ছিল স্যার যে বাংলাদেশের এনজিও ব্যুরো এনজিও অথবা ডোনর এজেন্সি অথবা এটা আপনাদের আমি অলরেডি বলেছি শুনেন, আই শুড বি ভেরি অনেস্ট, আমি এতক্ষণ যা কথা বললাম এই টোটাল ইকোসিস্টেমের কিছু একটা আপনাদের আইডিয়া দিলাম, এই আইডিয়াটাও কিন্তু আমাদের অ্যাওয়ারনেসের এই অ্যাওয়ারনেসেরও কিন্তু মিসিং আছে। ইভেন সিভিল সোসাইটি বলেন, এনজিও বলেন, হ্যাঁ, সবাই অনেক জায়গায় কিন্তু এটা মিসিং। মানে সবাই বলছি একটা কেমন ভাব আছে, হ্যাঁ কোথায় জানি গন্ডগোল আছে, কিন্তু আগে যে আমি ইনস্টিটিউশন গুলোকে আইডেন্টিফাই করবো, তার এক্স পোস্ট এক্স এন্ট্রি, তার ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক কি, কোনটা মাদার লতে আছে, কোনটা প্রাইমারি লেজিসলেশনে আছে, ইভেন আপনারা যখন ডিসকাস করছেন কিন্তু আপনারা মানে ইয়েটা হচ্ছে, মানে কি বলবো, মানে স্যার মিসিংটা কেন স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি, মিসিংটা কেন স্যার? মিসিংটা কেন এটার কথা বলি, এটা মিসিংটা কিন্তু এটার জন্য no particular party responsible, everybody is responsible, প্রত্যেককেই ইয়ে করতে হবে। এটা এডুকেটিভ প্রসেস যেমন আমাদের পার্লামেন্ট থেকেও আসতে হবে, আবার